অদিতি ঘোষের লেখা গল্প তনয়া। আর কিছুক্ষণের মধ্যেই নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবে প্লেনটা। হ্যাঁ, এই ফ্লাইটেই আসছে আকাঙ্ক্ষা চক্রবর্তী। দিল্লি এইমস থেকে বিরাট সাফল্যের সঙ্গে সার্জারিতে মাস্টার্স করে ব্যারাকপুরে ওর মামার বাড়িতে ফিরছে আকাঙ্ক্ষা। কলকাতার একটা নামী হসপিটালে জয়েন করবে আগামী সপ্তাহেই। এক বুক ভালো লাগা নিয়ে এয়ারপোর্টে পাশাপাশি দাঁড়িয়ে আছেন আকাঙ্ক্ষার দুই মা অঞ্জনা আর আলপনা। দুজনেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই মহেন্দ্রক্ষণের জন্য। ঘুম ভাঙার পর থেকে শুরু করে বাড়ি থেকে বের হওয়া পর্যন্ত আলপনার ছোটাছুটির বিরাম ছিল না আজ। অঞ্জনার শতবারণ সত্ত্বেও নিজের হাতে নানান পদ রান্না করে রেখে এসেছেন আলপনা। আকাঙ্ক্ষার পছন্দের প্রায় সমস্ত পদই রান্না করেছেন। ৬৬ বছর বয়সেও এইসব করতে উৎসাহে তার এতটুকু ঘাটতি ছিল না। আর থাকবেই বা কেন, সব কিছুই তো করছেন তার নয়নের মনি আকাঙ্ক্ষার জন্য। ভাবলে ভারী অবাক লাগে, আকাঙ্ক্ষা যে আসলে তার নয়, অঞ্জনার গর্ভজাত, এ কথা মনেই থাকে না আলপনার। কথাটা কি আকাঙ্ক্ষা নিজে কখনো মনে রেখেছে? মনে হয় রাখেনি। পুরুষবিহীন একটা সংসারে একটু একটু করে বড় হয়ে উঠেছে আকাঙ্ক্ষা। সংসারে পুরুষের দায়িত্ব পালন করতে দেখেছে নিজের মাকে, আর মায়ের জায়গায় দেখেছে মাতৃতুল্য মাসিকে। তাই ছোট থেকে আকাঙ্ক্ষা মা বলে ডাকে আলপনাকে, আর মামনি বলে অঞ্জনাকে। না, শুধু ডাকে নয়, মনে মনে আলপনাকেই যে মায়ের আসনে বসিয়েছে মেয়েটা, সেটা ভালো করেই বোঝেন আলপনা। এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকতে থাকতে নিজের অজান্তেই মনটা কখন যে ডুব দিয়েছে স্মৃতির অতলে তা টেরই পাননি আলপনা। অনেক মানুষের আনাগোনা, শোরগোল, সব কিছুর মধ্যেও কি করে যেন এক লহমায় টপকে গেছেন ৩০-৩১টা বছরকে। ওই তো পরিষ্কার দেখতে পাচ্ছেন সেদিনের সেই ছোট্ট আকাঙ্ক্ষাকে। টলমল পায়ে সারা ঘরময় হেঁটে বেড়াচ্ছে আকাঙ্ক্ষা। মাঝে মাঝে ধূপধাপ পড়ছে আর কেঁদে উঠছে। তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে আদরের বঞ্ঝিকে কোলে তুলে নিচ্ছেন আলপনা। কিন্তু সেটা মাত্র কয়েক মুহূর্তের জন্য। হাঁটতে শিখে কিছুতেই কোলে থাকতে রাজি নয় দুষ্টু মেয়েটা। নামিয়ে দিলেই আবার ছুটতে লাগছে। পড়ে গিয়ে হাঁটু ছিঁড়ে রক্তারক্তি কাণ্ড, তবু সেই নিয়েই ছুটছে আকাঙ্ক্ষা। নিজের পায়ে দাঁড়ানোর জন্য একেবারে যেন দৃঢ়প্রতিজ্ঞ সে। চলার পথের কোনো আঘাত, কোনো যন্ত্রণাকে আমল দেবে না কখনো, এমন একটা সংকল্প যেন জন্মেই নিয়ে ফেলেছে মেয়েটা। বাপরে বাপ, কি ভয়ানক জিদ একরত্তি মেয়েটার। খাওয়ানো, ঘুম পাড়ানো, কোনো কিছুই ওই মেয়ের ইচ্ছার বিরুদ্ধে করানো যায় না। সবটুকু করবে নিজের ইচ্ছে মতো। এমন স্বাধীনচেতা শিশু এর আগে কখনো দেখেননি আলপনা। আলপনা চোখের সামনে একটা একটা করে খুলে যাচ্ছে স্মৃতির দরজাগুলো। ফুটফুটে মেয়েটা কি তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। দিন, মাস, বছরগুলো যেন ছুটছে। ওই তো স্কুলে যাচ্ছে আকাঙ্ক্ষা। লাল স্কার্ট, সাদা টপ, মাথায় লাল হেয়ার ব্যান্ড, পায়ে সাদা কেটস, পিঠে ব্যাগ নিয়ে দীপ্ত ভঙ্গিমায় হেঁটে যাচ্ছে। 7 বছর পূর্ণ হয়েছে সবে। এরই মধ্যে মনের দিক থেকে আকাঙ্ক্ষা হয়ে উঠেছে অনেক পরিণত। স্নান, খাওয়া সব নিজে নিজে করে। পড়া শেষ হলে নিজের ব্যাগ নিজে গুছিয়ে তৈরি হয় স্কুলের জন্য। নিজের সব কাজ নিজে করার আপ্রাণ চেষ্টা চলে তার। আলপনা বা অঞ্জনা কিছু করে দিতে চাইলে ঠোঁটের কোণে দৃঢ়তা ফুটিয়ে বলে, দেখো না, আমি নিজেই সব পারবো, তোমাদের কিচ্ছু করতে হবে না। আকাঙ্ক্ষার এই সাংঘাতিক রকম আত্মনির্ভরতা দেখে অবাক হয়ে যান আলপনা, অঞ্জনা ও আরও অনেকেই। কোথা থেকে পায় এই একরত্তি মেয়ে এত জোর? ওর জিদ আর স্বাধীনচেতা মানসিকতা যে দিন দিন ভাবিয়ে তুলছে অঞ্জনাকে, তা বোঝেন আলপনা। কিন্তু নিজে কখনো তা নিয়ে বিচলিত হন না, বরং সাহস যোগান বোনকে। মনে মনে সমর্থন করেন আকাঙ্ক্ষার লড়াকু মনোভাবকে। তাকে অনুশাসনে বাঁধতে না চেয়ে সহযোদ্ধা হয়ে থাকতে চান তার পাশে। আকাঙ্ক্ষার সামনে মাধ্যমিক। দিন রাত এক করে খেটে চলেছে মেয়েটা। সারা দিনই প্রায় বইপত্র নিয়ে বসে থাকে। বিশ্রাম শুধু রাত্রে, তাও মাত্র 5 ঘন্টার। বিশ্রাম নেওয়ার কথা বললেই বলে, এখন বিশ্রাম নিলে চলবে, সামনে যে আরও বড় লড়াই, তার জন্য আগে পায়ের তলার মাটিটাকে শক্ত করতে হবে তো। 15 বছরের মেয়ের কথা শুনে বিস্মিত হন আলপনা। মনে মনে ভাবেন, নিজের লড়াইটা নিজে লড়ার জন্য তৈরি হয়েই জন্মেছে এই মেয়ে। বড় বড় উজ্জ্বল দুটো চোখের ভাষাতে প্রকাশ পায় ওর আত্মপ্রত্যয়।
ওই দুটো চোখের দিকে তাকালেই আলপনা যেন আশার আলো দেখতে পান। সময় এগিয়ে চলছিল, সেই সঙ্গে আকাঙ্ক্ষা এগিয়ে চলছিল ওর নিজের ও দুই মায়ের স্বপ্ন পূরণের লক্ষ্যের দিকে। অসম্ভব আত্মপ্রত্যয়ের জোরেই সসম্মানে এক একটা করে ধাপ উত্তীর্ণ হচ্ছিল আকাঙ্ক্ষা। স্কুলের দরজায় পা দেওয়ার পর থেকে স্কুলের গণ্ডি পেরিয়ে আসার দিন পর্যন্ত ওর স্কুলের টপার হওয়াটা ঠেকাতে পারেনি কেউ। তবে নিজের কোনো সাফল্যে কখনো বেশি উচ্ছ্বসিত হতে দেখা যায়নি ওই মেয়েকে। সেই সামান্য সময়টুকু যেন অহেতুক নষ্ট করতে রাজি ছিল না ও। ওর দৃষ্টিটা ছিল শুধুই সামনের দিকে প্রসারিত। সামনের দিকে তাকিয়ে এগিয়ে চলতে চলতেই আজ আকাঙ্ক্ষা এই জায়গায়। স্মৃতির পাতা উল্টে চলেছেন অঞ্জনাও। আকাঙ্ক্ষা নামটা আলপনারই দেওয়া, তবে সেটা ওর জন্মের আগেই। নার্সিংহোম থেকে অঞ্জনাকে নিজের কাছে নিয়ে এসে সেদিন স্বস্তির শ্বাস ফেলেছিলেন আলপনা চক্রবর্তী। কণ্ঠস্বরে দৃঢ়তা এনে বোনকে বলেছিলেন, কিচ্ছু ভাবিস না তুই। বাবা মা আজ বেঁচে নেই, কিন্তু আমি তো মরে যাইনি। যত ঝড়ঝাপটাই আসুক, যে আসছে তার গায়ে কোনো আঁচল লাগতে দেব না আমি। বুক দিয়ে আগলে রাখবো তাকে, সে আর কারো না হোক, আমার আকাঙ্ক্ষার। তাই তোর মতামত না নিয়েই আজ ওর নামকরণটাও সেরে ফেললাম। আমি ওর নাম রাখলাম আকাঙ্ক্ষা। সেই রাত্রেই শ্বশুরবাড়ির সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে বরাবরের জন্য বাপের বাড়িতে আশ্রয় নিতে হয়েছিল অঞ্জনাকে। নার্সিংহোমে অঞ্জনাকে না পেয়ে শ্বশুরবাড়িতে ধাওয়া করে এসেছিল ধনির দুলাল রজতাভ মুখার্জি। অঞ্জনাকে নার্সিংহোম থেকে নিয়ে আসার কারণে আলপনার বিরুদ্ধে স্টেপ নেবে বলে থ্রেটনিং দিয়েছিল ওই ভদ্রবেশী অমানুষটা। সেদিন কিন্তু চুপ করে থাকেননি অঞ্জনা। কোথা থেকে সাহস সঞ্চয় করে রুখে দাঁড়িয়েছিলেন দিদির সঙ্গে। আলপনা বলেছিলেন, আর কোনো রকম অন্যায়কে মেনে নেবেন না তাঁরা। রজতাভ যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে অবশ্যই আইনের দ্বারস্থ হতে বাধ্য হবেন তারা। আলপনার কথার পুনরাবৃত্তি করেছিলেন অঞ্জনা। দুজন নিরীহ মহিলার অগ্নিমূর্তি দেখে সত্যি সেদিন ভয় পেয়ে গিয়েছিল রজতাভ। শুধু কি তাই, সদ্য রাজনীতির আঙিনায় পা রেখে নবীন নেতা চলছিল তখন পলিটিক্যাল কেরিয়ার তৈরির প্রচেষ্টা। স্ক্যান্ডালের ভয়ে তাই সেদিন একাই ফিরে যেতে হয়েছিল বীরপুঙ্গবকে। এরপর অবশ্য মিউচুয়াল ডিভোর্সটা হয়ে গিয়েছিল অনায়াসেই। অঞ্জনার জীবনে আকাঙ্ক্ষা আসতেই পারত না যদি না সেদিন নার্সিংহোম থেকে চলে আসার সুযোগটা পেতেন তিনি। তখন অঞ্জনার বিয়ের মাত্র 2.5 বছর পেরিয়েছে। দ্বিতীয়বার গর্ভবতী হয়েছেন তিনি। প্রেগন্যান্সির প্রায় মিডিল স্টেজ আসতেই ভয় ভয় করছিল তার। 19 সপ্তাহ পর যখন অঞ্জনাকে নির্দিষ্ট নার্সিংহোমটায় নিয়ে যাওয়া হয়েছিল, তখনই এক অজানা আশঙ্কায় বুকের ভেতরটা কেঁপে উঠেছিল তার। মনে পড়ে গিয়েছিল আগের বাড়ির কথা। ঠিক এই রকম স্টেজেই তার গর্ভস্থ বাচ্চার অবস্থা কেমন তা দেখার জন্য নিয়ে আসা হয়েছিল এই নার্সিংহোমেই। পরদিনই তার অ্যাবর্শন করানো হয়েছিল। নার্সিংহোম থেকে বলা হয়েছিল অঞ্জনার বেবির কন্ডিশন ভালো নয়, অঞ্জনাকে বাঁচানোর জন্য ইমিডিয়েট অ্যাবর্শনটা করাতেই হবে। আবার সেই একই নার্সিংহোমে নিয়ে এসেছে শ্বশুর শাশুড়ি। রুটিন চেক আপের পর সম্ভবত ফোন পেয়ে হন্তদন্ত হয়ে নার্সিংহোমে ছুটে এসেছিল রজতাভ। মা বাবার সঙ্গে কথা বলার পরই রাগে ফুঁসতে ফুঁসতে অঞ্জনার সঙ্গে দেখা করেছিল। বলেছিল, একটু সাবধানে থাকতে পারো না? আবার সেই এক কন্ডিশন, অ্যাবর্শনটা এবারও করাতে হবে। তুমি কি কোনোদিনই আমার পরিবারকে একটা সুস্থ পুত্র সন্তান উপহার দিতে পারবে না? এই কথার কোনো উত্তর দিতে পারেননি অঞ্জনা। তবে পুত্র সন্তান শব্দটা খট করে কানে লেগেছিল। বিকেলবেলাতেই অঞ্জনাকে অ্যাডমিট করানো হয়েছিল নার্সিংহোমে। সন্দেহটা তখনই অঞ্জনার মনের মধ্যে তীব্রভাবে চারা দিয়েছিল, কিন্তু কি করবেন ভেবে পাচ্ছিলেন না। সুযোগটা মিলেছিল হঠাৎ করেই। রজতাভরা চলে যাওয়ার পর একজন মধ্যবয়স্কা নার্স অঞ্জনাকে ইঞ্জেকশন দেওয়ার জন্য এসেছিলেন। যদিও কোনো পেশেন্টকে ইনজেক্ট করার দায়িত্ব একজন সিনিয়র নার্সে থাকার কথা নয়, তবুও যে কোনো কারণে সেদিন ওই সিনিয়র নার্সই এসেছিলেন। অঞ্জনার সামনে তখন বাচ্চাটাকে বাঁচানোর জন্য কোনো রাস্তা খোলা ছিল না। অসহায় অঞ্জনা বেড থেকে নেমে সেই নার্সের পা দুটো জড়িয়ে ধরেছিলেন। কাঁদতে কাঁদতে বলেছিলেন, আমি আপনার মেয়ের মতো, আমাকে আপনি বাঁচান। আমি বুঝতে পারছি আমার বেবির কন্ডিশন খারাপ নয়, তা সত্ত্বেও আমার অ্যাবর্শন করানো হবে। প্লিজ আমাকে দয়া করুন। সেদিন সত্যিই দয়া করেছিলেন সেই নার্স।
অনেক ঝুঁকি নিয়ে সাহায্য করেছিলেন অঞ্জনাকে। তার কাছেই অঞ্জনা জেনেছিলেন যে আগেরবারও তার বাচ্চার কন্ডিশন খারাপ ছিল না, শুধুমাত্র তিনি গর্ভে কন্যা সন্তান ধারণ করেছিলেন বলেই অ্যাবর্শন করানো হয়েছিল। অবশ্য বিস্মিত হওয়ার মতো কিছু ছিল না, কারণ শ্বশুর শাশুড়ি এমনকি তার আধুনিক মনস্ক স্বামীর এই নারী বিদ্বেষের হেতুটা তখন অলরেডি জানা হয়ে গিয়েছিল অঞ্জনার। 30 বছর আগে কলকাতার নার্সিংহোমে বা অঞ্জনার শ্বশুর বাড়িতে টেলিফোন থাকলেও ব্যারাকপুরে অঞ্জনার বাপের বাড়িতে টেলিফোন ছিল না। তবুও অঞ্জনার দিদির সঙ্গে টেলিফোনে যোগাযোগ রাখতে অসুবিধা হতো না। রোজ সন্ধেবেলায় যে বাড়িতে দুটো বাচ্চাকে পড়াতে যেতেন আলপনা, সেই বাড়িতে ফোন করে মাঝে মধ্যে দিদির সঙ্গে কথা বলতেন অঞ্জনা। নার্সিংহোমের সেই সিনিয়র নার্সের সহায়তায় রিসেপশন থেকে ওই বাড়িতে ফোন করে দিদির সঙ্গে কথা বলেছিলেন অঞ্জনা। বেশি কিছু বলতে পারেননি, সকলের কান বাঁচিয়ে নিজের সন্দেহের কথা জানিয়েছিলেন। নার্সিংহোমের ঠিকানাটা দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আসতে বলেছিলেন দিদিকে। বিপদের আঁচ পেয়ে ব্যারাকপুর থেকে গাড়ি ভাড়া করে তখনই নার্সিংহোমে আসতে চেয়েছিলেন আলপনা, কিন্তু তাতে বাদ সেধেছিলেন ওই বাড়ির কর্ত্রী। উনি নিজেদের বাড়ির গাড়িতে নিজের স্বামীর সঙ্গে পাঠিয়েছিলেন আলপনাকে। ওই ভদ্রলোক ছিলেন একজন অবসরপ্রাপ্ত ওসি। নার্সিংহোমে উনি নিজের পরিচয় দিতে অঞ্জনাকে ওখান থেকে বার করে নিয়ে আসার কাজটা অনেকটা সহজ হয়েছিল আলপনার পক্ষে। তবে প্রমাণের অভাবে আর অর্থনৈতিক সঙ্গতি না থাকায় ওই নার্সিংহোম বা রজতাভদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিতে পারেননি তাঁরা। প্লেনটা এয়ারপোর্টে ল্যান্ড করেছে। প্লেনের দরজার দিকে পলকহীন তাকিয়ে আছেন অঞ্জনা আর আলপনা। কয়েক মিনিট পরেই সিঁড়ি দিয়ে নেমে আসতে দেখা গেল আকাঙ্ক্ষাকে। মায়ের মতোই রূপ পেয়েছে মেয়েটা। আকাঙ্ক্ষার পরনে ক্রিম কালারের জিন্স ও চেরি কালারের শর্টকোট। দৃপ্ত ভঙ্গিমায় দ্রুত সিঁড়ি ভেঙে নেমে আসছে ও। অনবদ্য সুন্দর লাগছে ওকে। ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে আনন্দে আলপনার চোখে নেমে এসেছে জলের ধারা। নিজেকে ধরে রাখতে পারেননি অঞ্জনাও। অনেক দিন পর সন্তানকে একবার বুকে জড়িয়ে ধরার জন্য আকুল হয়ে আছেন দুই মা। পল অনুপল গুনে চলেছেন তাঁরা। আকাঙ্ক্ষার যত কাছে এগিয়ে আসছে তাদের শ্বাস প্রশ্বাস ততই দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। অঞ্জনা মনে মনে চাইছেন যেন আলপনাকেই প্রথম জড়িয়ে ধরে আকাঙ্ক্ষা। আলপনার মাথায় অবশ্য এই ধরনের কোনো চিন্তা আসেইনি। তিনি নিশ্চিন্ত যে তাঁকেই প্রথম জাপটে ধরবে তার আদরের আকাঙ্ক্ষা। কিন্তু একই দেখছেন তাঁরা। তাদের দেখেও না দেখার ভান করে সামনে এগিয়ে যাচ্ছে আকাঙ্ক্ষা। কিছুটা ডান দিকে গিয়ে দাঁড়ালো ও। মুহূর্তে ওর চারদিকে কিছু মানুষ ভিড় করে দাঁড়িয়ে পড়ল। আকাঙ্ক্ষার সামনে যে স্ট্যান্ড ক্যামেরা দুটো ছবি তোলার জন্য রেডি হচ্ছে, সেগুলোতে দুটো জনপ্রিয় নিউজ চ্যানেলের লোগো আটকানো। এছাড়া ক্যামেরা হাতে দাঁড়িয়ে আরও 2-4 জন। এরা সম্ভবত দৈনিক সংবাদপত্রের রিপোর্টার বা ফটোগ্রাফার। যদিও আকাঙ্ক্ষা উল্লেখযোগ্য ভালো রেজাল্ট করেছে, তবুও ওর ব্যাপারে মিডিয়া ঝাঁপিয়ে পড়ার ব্যাপারটা বড় অস্বাভাবিক লাগছে অঞ্জনার। 2-1 মিনিট পরেই সমস্ত ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। অবশ্য যে ঘটনাটা ঘটল সেটা একেবারেই অভাবনীয় ছিল। নিজেদের চোখকে যেন বিশ্বাস করতে পারছেন না অঞ্জনা আলপনা কেউই। হাসি হাসি মুখে এমপি রজতাভ মুখার্জির বাহু লগ্ন হয়ে দাঁড়িয়ে আছে আকাঙ্ক্ষা। একটার পর একটা ছবি উঠছে। এমপি রজতাভ মুখার্জির চোখে মুখে উপচে পড়া খুশি। রিপোর্টাররা ওদের ঘিরে ধরেছে। সেদিকে তাকিয়ে চোখটা জ্বলে উঠল অঞ্জনার। দিদির শাড়ির আঁচল ধরে টান দিলেন অঞ্জনা। আর 1 মিনিটও নয়, এক্ষুনি বাড়ি চলো। তোমার মেয়েকে বাড়ি নিয়ে যাওয়ার লোকের যে অভাব হবে না সেটা নিশ্চয়ই এবার বুঝতে পারছো। এরপর আর এখানে দাঁড়িয়ে থাকাটা সত্যিই যুক্তিহীন। চোখের জল মুছে বোনের পিছু পিছু এয়ারপোর্টের সীমানা ছেড়ে রাস্তায় নেমে এলেন আলপনা। অটোতে উঠে নিজেদের গন্তব্যটা জানিয়ে দিয়ে বাইরের দিকে তাকিয়ে গম্ভীরভাবে বসে রইলেন অঞ্জনা। আলপনাও বেশ শোকাহত। কথা বলার ক্ষমতাটুকুও যেন নেই তার। ট্রেনে উঠেও একই অবস্থা। পাশাপাশি বসে থাকলেও ঠোঁট ফাঁক করলেন না কেউই। বাড়ির দরজায় দাঁড়িয়ে তালা খুলতে খুলতে অঞ্জনাই প্রথম কথা বললেন। বড় ভুল হয়ে গেল। অফিসটা কামাই না করলেই হতো। অন্যদিন হলে আকাঙ্ক্ষার পক্ষ নিয়ে 2-4 কথা অবশ্যই বোনকে শোনাতেন আলপনা, কিন্তু আজ তো সে মুখও রাখেনি আকাঙ্ক্ষা। তাই চুপ করেই থাকতে হলো তাকে।
কোনো কিছু না খেয়ে শুয়ে পড়েছেন অঞ্জনা। তাই আলপনা 2 কাপ চা করে নিয়ে ঘরে ঢুকলেন। ঠিক তখনই দরজার কাছে গাড়ির শব্দ শোনা গেল। অঞ্জনা বললেন, যাও দরজা খুলে ওয়েলকাম জানাও। এমপি সাহেবের গাড়িতেই মনে হয় তোমার মেয়ে এলো। আলপনা বললেন, আসুক না, আমি দরজা খুলেই রেখে এসেছি। ও যত অন্যায়ই করুক, এ বাড়ির দরজা ওর জন্য খোলাই রাখবো আমি। হুইলার টানতে টানতে উঠোন পার হয়ে দরদালানে পা রাখলো আকাঙ্ক্ষা। ব্যাগটা ফেলে রেখে জড়িয়ে ধরলো আলপনাকে। ভীষণ খিদে পেয়েছে মা, তাড়াতাড়ি খেতে দাও। আলপনা গম্ভীর হওয়ার চেষ্টা করলেন। খাবার রেডি আছে, গরম করে দিচ্ছি। চায়ের কাপ সামনে নিয়ে উল্টো দিকে ঘুরে বসেছিলেন অঞ্জনা। চায়ের কাপটা সরিয়ে রাখতে রাখতে আকাঙ্ক্ষা বলল, অসময়ে চা? এসব বদ অভ্যাস শুরু হয়েছে কবে থেকে? আলপনা বললেন, একেবারে খালি পেটে থাকার থেকে 1 কাপ চা অন্তত ভালো। কোটটা খুলে সামনের সোফায় রাখলো আকাঙ্ক্ষা। আমি সেটা জানি, তাই অতগুলো টাকা খরচা করে ট্যাক্সিতে এলাম। আমার জাস্ট 2 মিনিট লাগবে, তারপর সবাই একসঙ্গে খাবো। খেতে বসে বিশেষ কথা হলো না। যে কটা কথা আকাঙ্ক্ষা বলল তার সবই হয় আলপনার রান্নার প্রশংসা, নয়তো ওখানকার হোস্টেলে রান্নাবান্নার নিন্দে। অঞ্জনা চুপচাপ খেয়ে গেলেন। আলপনাও প্রয়োজনের অতিরিক্ত কথা বললেন না। খেয়ে উঠে যাওয়ার সময় আকাঙ্ক্ষা বলল, আমার খুব জরুরি একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, এখনই বেরোতে হবে আমাকে। সময়টা যেহেতু আমি ঠিক করেছি, তাই সময় মতো যেতে হবে আমাকে। তোমরা বিশ্রাম নাও, বাড়ি এসে কথা হবে। শোনো, আমি গ্রিলের গেটটাই তালা দিয়ে যাচ্ছি, আর ডুপ্লিকেট চাবিটা সঙ্গে নিয়ে যাচ্ছি। তোমাদের আর দরজা খুলতে যেতে হবে না। আকাঙ্ক্ষা বাড়ি থেকে বেরিয়ে যেতেই অঞ্জনা আবার ডুব দিয়েছেন ফেলে আসা অতীতে। রজতাভর যে একটা পুত্র সন্তান চাই, এই কথাটা বিয়ের আগেই বলেছিল ও। আজও পরিষ্কার মনে আছে সেদিনের কথাটা। অঞ্জনা এমএসসি পরীক্ষা দেওয়ার পরেই অঞ্জনাদের বাড়িতে এসেছিল রজতাভ বিয়ের প্রস্তাব নিয়ে। বাড়িতে অঞ্জনারা 2 বোন ছাড়া আর কেউই ছিল না। 10 বছরের বড় আলপনাই তখন অঞ্জনার অভিভাবিকা। ঠিক 12 বছর আগে ঋষিকেশে যাওয়ার পথে বাস অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন অঞ্জনার মা, বাবা ও 2 দাদা। বড়দা উচ্চ মাধ্যমিক ও ছোটদা মাধ্যমিক দিয়েছিল সেবার। একটা ট্রাভেল এজেন্সির সঙ্গে গিয়েছিল পাড়ার 40 জন মানুষ। দাদাদের বায়নাতেই যেতে রাজি হয়েছিলেন বাবা। দিদির সামনেই বিয়ে পরীক্ষা বলে যেতে রাজি হয়নি। তাই মায়ের নির্দেশে দিদির সঙ্গে বাড়িতে থেকে যেতে হয়েছিল ক্লাস 3তে পড়া অঞ্জনাকেও। পাশের বাড়ির জেঠু জেঠিমার উপর 2 মেয়ের দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হয়েই গিয়েছিলেন মা বাবা। কিন্তু দুর্ভাগ্যক্রমে তারাই আর ফিরে আসেননি। তখন থেকে অঞ্জনাকে বুকে টেনে নিয়ে বাঁচার চেষ্টা করেছিলেন আলপনা। বাবা চাকরি করতেন একটা প্রাইভেট ফার্মে, সেখান থেকে বিশেষ কিছু পাওয়া যায়নি। তাই বাড়িতে বসে সেলাই আর টিউশনি করে সংসার চালাতে হতো আলপনাকে। এছাড়া ছিল বোনকে লেখাপড়া শেখানোর দায়িত্ব। রজতাভ সেদিন বলেছিল, দেখুন দিদি, অঞ্জনাকে আমি ভালোবাসি, তাই বিয়ে করতে চাই। না হলে এই বিয়ে হয় না, কারণ আপনাদের আর আমাদের স্ট্যান্ডার্ডের ফারাকটা আসমান জমিন। আলপনা বলেছিলেন, কিন্তু ও এত দূর পড়েছে শুধু একটা চাকরি করার আশা নিয়ে। ওর রেজাল্টও ভালো, এখন কিছুদিন অপেক্ষা করতেই হবে তোমাকে ভাই। রজতাভ বলেছিল, চাকরি? চাকরি কে করবে? ও কোন বাড়ির বউ হবে সেটা দেখুন। আমার দাদু একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আলপনা বলেছিলেন, কিন্তু তুমি তো এখনও কিছু করো না, শুনেছি গ্রাজুয়েশন করে বসে আছো। ব্যঙ্গের হাসি হেসেছিল রজতাভ। আপনি হাসালেন দিদি, আমরা লোককে চাকরি দিই, চাকরি করি না। তাছাড়া আজকে মায়ের পারমিশন নিয়ে বিয়ের কথা বলতে এসেছি। মা চাই তার ছেলের জন্য একটা সুন্দরী বউ আর একটা নাতি। 23-24 বছরের একটা ছেলের মুখে এরকম কথা শুনে অবাক হয়ে গিয়েছিলেন আলপনা। অঞ্জনা লজ্জায় মুখ নিচু করেছিলেন। আলপনা বলেছিলেন, তোমার মা সুন্দরী বউ চান, সেটা না হয় বুঝলাম, কিন্তু এক্ষুনি সন্তান কেন? একগাল হেসে রজতাভ বলেছিল, সেখানে একটা হিস্ট্রি আছে দিদি। আমার দাদু 4 ছেলে, বড় জেঠু ছেলেপুলে হয়নি, মেঝো জেঠু 4টে মেয়ে, আমার বাবা 2 ছেলে, মানে আমরা 2 ভাই। দাদারও কপালক্রমে 3 মেয়ে। আমার ছোট কাকার ছেলে এখনো বিয়ে করেনি।
এদিকে আমার দাদু বংশধর দেখার জন্য অস্থির হয়ে পড়েছেন। বলেছেন যে আগে পরিবারে বংশধর আনতে পারবে তাকেই ফ্যাক্টরিটা দিয়ে যাবেন। তাই মা চাইছেন ছোট কাকার ছেলের বিয়ের আগে আমি বিয়েটা করে ফেলি। এত বড় হিস্ট্রি মনে রাখতে না পারলেও মোদ্দা কথাটা বুঝেছিলেন আলপনা। সম্পত্তি পাওয়ার আশায় অঞ্জনার জীবনটা বরবাদ করে দিতে প্রস্তুত হয়েই আছে এই ছেলে। মনে মনে শঙ্কিত হয়েছিলেন আলপনা, তবু নিজের মনোভাব গোপন রেখে বলেছিলেন, ঠিক আছে, আমি অঞ্জনার সঙ্গে কথা বলে তোমার বাবা মাকে আসতে বলবো। রজতাভ চলে যাওয়ার পর অভিমান ভরা গলায় আলপনা বলেছিলেন, এ তুই কাকে পছন্দ করেছিস বোন? এর কথা শুনে তো মনে হচ্ছে না যে গ্রাজুয়েশন করেছে এ ছেলে। কিসে অনার্স ছিল রজতাভর? মুখ কাঁচুমাচু করে অঞ্জনা বলেছিলেন, ও তো পার্টস কোর্সে পড়েছে। আসলে আমার যখন সেকেন্ড ইয়ার আর ও থার্ড ইয়ার তখন আলাপ হয়েছিল, কিন্তু এখন আর কিছু করার নেই। আমি ওকে কথা দিয়ে ফেলেছি, ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না আমি। আলপনা বলেছিলেন, আমি মনে প্রাণে চাই তুই যেন সুখী হোস, কিন্তু আমার মন বলছে একে বিয়ে করে তুই কখনো সুখী হতে পারবি না। দিদির অনুমান যে কতটা সত্যি হবে সেটা সেদিন না ভাবলেও হাতে নাতে ফল পেয়েছিলেন অঞ্জনা ঠিক 2.5 বছর পরেই। হিসেবটা কিছুতেই মেলাতে পারছেন না আলপনা। আকাঙ্ক্ষার আচরণ মোটেই স্বাভাবিক মনে হচ্ছে না তার। হঠাৎ করে ওর এই পরিবর্তনটা সত্যিই অবিশ্বাস্য। আকাঙ্ক্ষাকে গর্ভে ধারণ করেননি তিনি ঠিকই, তবে তার থেকে বেশি আকাঙ্ক্ষাকে আর কেউ যে চেনে না সে ব্যাপারে তিনি নিশ্চিন্ত। কেবলই মনে হচ্ছে আকাঙ্ক্ষার এই ব্যবহারের পিছনে নিশ্চয়ই কোনো গল্প আছে, কিন্তু সেটা কি? কোনো চাপে পড়ে কি এমপি রজতাভ মুখার্জির সঙ্গে এতটা ঘনিষ্ঠতা দেখাতে বাধ্য হচ্ছে মেয়েটা? কিন্তু ছোট থেকে অতটা স্বাধীন চেতা যে মেয়ে, সে কি সত্যিই ক্ষমতার কাছে নিজেকে বিকিয়ে দেবে? আর ভাবতে পারছে না আলপনা। কষ্ট অঞ্জনাও পাচ্ছেন, কিন্তু অঞ্জনা থেকে তার মনের ক্ষতটা আরও বড় আকার নিয়েছে। সেটাই যে স্বাভাবিক। শুধু আকাঙ্ক্ষার এই সাফল্যের পশ্চাতেই নয়, ওর এই পৃথিবীর আলো দেখতে পাওয়ার ব্যাপারেও আলপনার অবদানই তো অনেক বেশি। কেমিস্ট্রিতে মাস্টার্স করা অঞ্জনার নামী ওষুধের কোম্পানিতে চাকরি পেতে খুব একটা বেগ পেতে হয়নি ঠিকই, কিন্তু তার আগের পরিস্থিতিটা ছিল ভয়ানক। একদিকে সংসারের খরচ, অন্যদিকে গর্ভবতী বোনের ওষুধপত্রের খরচ, এর উপর ছিল নার্সিংহোমের খরচ। দিন রাত এক করে পরিশ্রম করতে হয়েছিল আলপনাকে। রাত্রে 2-3 ঘন্টা ঘুমিয়ে বাকি রাতটা সেলাই মেশিন ঘুরিয়েছেন। এখানেই শেষ নয়, 2 মাসের বাচ্চাকে বাড়িতে রেখে চাকরি করতে যেতে হয়েছে অঞ্জনাকে। তখন থেকে ওই মেয়ের সমস্ত ভার এসে পড়েছিল তারই ওপর। সব দায়িত্বই তো তিনি হাসি মুখে পালন করেছিলেন, শুধু একটাই প্রত্যাশা নিয়ে। নিজের সুখের কথা কখনো ভাবেননি তিনি। চেয়েছিলেন আকাঙ্ক্ষা যেন নিজের যোগ্যতায় সম্মানিত হয় মানুষের কাছে, যেন আত্মসম্মান নিয়ে বাঁচতে পারে সে। কিন্তু ঠিক সেই জায়গাটাতেই ধাক্কা এসে লাগলো। তার এতদিনের সমস্ত আকাঙ্ক্ষাকে একদিনে ধুয়ে মুছে শেষ করে দিতে চাইছে তারই আদরের আকাঙ্ক্ষা। ক্ষমতার কাছে নতি স্বীকার করলো সেই স্বাধীন চেতা মেয়েটাও। সত্যি হেরে গেলেন আলপনা। জীবনভর এত আত্মত্যাগের বিনিময়ে পরাজয়ের দুঃখটুকুই পেতে হলো তাকে। দুঃখ হচ্ছে বোনটার জন্য। জীবনে অঞ্জনাও কিছুই পায়নি। নিজের ভুলের মাসুল গুনতে হচ্ছে তাকেও সারাটা জীবন ধরে। ভাবলে অবাক লাগে আলপনার। ঈশ্বর কি শুধু তাদের পরিবারের সকলের জীবনগুলোকেই শূন্যতায় ভরিয়ে দিতে চান? অবশ্য কথা তো অনেক আগেই বোঝা উচিত ছিল তাদের। তা না হলে 4 জন প্রিয়জনকে একদিনে হারান তারা। কোনো কিছু প্রত্যাশা করাটাই তো তাদের ভুল। আজ মনে মনে প্রতিজ্ঞা করলেন আলপনা, জীবনে আর ভুলেও কখনো কিছু প্রত্যাশা করবেন না। বাড়িতে 3টে ঘর থাকলেও সবচেয়ে বড় ঘরটাই দুদিকে 2খানা খাট রাখা হয়েছে। এই ব্যবস্থা করা হয়েছিল অঞ্জনার প্রেগনেন্সির সময়। অন্য কোনো ঘরে অঞ্জনাকে শুতে দিতে ভয় পেতেন আলপনা। আজও সেই একই ব্যবস্থা চালু রয়েছে। আলপনার হার্টের সমস্যা, তাই দিদিকে একা রাখতে রাজি নয় অঞ্জনা। আকাঙ্ক্ষা কখন গেট খুলে বাড়িতে ঢুকেছেন খেয়াল করেনি কেউই। লাইটের সুইচ অন করতে করতে আকাঙ্ক্ষা বলল, কি ব্যাপার, এইভাবে ঘরের আলো নিভিয়ে দিয়ে দুজনে 2 খাটে শুয়ে আছো কেন? টিভি চালাওনি যে বড়? তোমাদের তো নিউজ চ্যানেল দেখার বাতিক ছিল, এখন আর নেই সেটা?
যাই হোক, আর 1 মিনিটও দেরি নয়, শিগগিরই উঠে এসে টিভির সামনে বসবে চলো দুজনে। টিভির খবরের শিরোনামে আজ তোমাদের মেয়ে, অবশ্য আরও একজন আছে। আলপনা বললেন, না, আমার ওই খবর দেখার কোনো ইচ্ছে নেই। কেন মা? তুমি যা চেয়েছিলে সেটাই তো হয়েছে। আমি কি চেয়েছিলাম বলতো? অন্যায়ের সঙ্গে এভাবে আপোষ করতে চেয়েছিলাম। অঞ্জনা বললেন, আমি তো উঠবই না। আকাঙ্ক্ষা হাত জোর করে দাঁড়ালো। প্লিজ মা, প্লিজ মামনি, তোমরা একবার উঠে এসো। আমার একটা সাক্ষাৎকার নেওয়া হয়েছে, সেটা এখনই সম্প্রচারিত হবে। সেটা দেখা হয়ে গেলে তারপর যা বলার বলবে। এতদিন আমার সব আবদার মেনেছো তোমরা, আর একবার অন্তত মানো। অনিচ্ছা সত্ত্বেও সোফায় বসলেন অঞ্জনা আলপনা দুজনেই। আকাঙ্ক্ষা টিভির সুইচ অন করে নির্দিষ্ট চ্যানেলটা খুলল। তৎক্ষণাৎ টিভির স্ক্রিনে ভেসে উঠল এয়ারপোর্টের সেই দৃশ্যটা। সঙ্গে সঙ্গে সঞ্চালকের ভরাট গলা শোনা গেল। আজ সন্ধ্যের থেকে এই দৃশ্য আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলে বারবার দেখেছেন। দিল্লির এইমস থেকে সদ্যই MS ডিগ্রি পাওয়া আকাঙ্ক্ষাকে যেমন দেখেছেন, তেমনই দেখেছেন মানবদরদী নেতা এবং আমাদের দেশের মাননীয় MP মিস্টার রজতাভ মুখার্জিকে। সংবাদে বলা হয়েছে, অসামান্য সাফল্য অর্জন করে যে মেয়েটি আমাদের রাজ্যের মুখ উজ্জ্বল করেছে সে আর কেউ নয়, সে হচ্ছে MP রজতাভ মুখার্জির সন্তান। কিন্তু এর অন্তরালে যে গোপন তথ্য লুকিয়ে আছে সেটা এবার শুনুন স্বয়ং ডাক্তার আকাঙ্ক্ষার মুখে। দেখুন, ডক্টর আকাঙ্ক্ষার সঙ্গে আমাদের প্রতিনিধির এক ব্যক্তিগত সাক্ষাৎকার। ডক্টর চক্রবর্তী, আপনি প্রথম বলুন আপনার বক্তব্য। আমি জনগণের কাছে প্রথম যে বার্তা পৌঁছে দিতে চাই সেটা হলো মাননীয় MP মিস্টার রজতাভ মুখার্জির অসাধুতার কথা। ওনার কল্যাণে সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়া সৌভাগ্য হয়েছিল আমার। উনি নিজের মেয়ে হিসেবে পরিচয় দিয়েছেন আমার, কিন্তু একবারও ভেবে দেখেননি যে একজন অবিবাহিত মহিলার পদবি চক্রবর্তী হলে তার বাবার পদবি কি করে মুখার্জি হয়। তার মানে এই দাঁড়ায় যে উনি মিথ্যাচার করেছেন। ডাক্তার চক্রবর্তী, তাহলে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, সেই মুহূর্তে আপনি ওনার বিরোধিতা না করে ওনার বাহুলগ্ন হয়ে ছবি তুললেন কেন? দেখুন, অন্য দেশের খবর জানি না, তবে আমাদের দেশে যারা রাজনীতির শীর্ষে রয়েছেন তাদের হাত খুব লম্বা বলেই শুনেছি আমি। উনি আমার সামনে নিজে এসে না দাঁড়ালে ওনার কেশাগ্র স্পর্শ করা তো দূরের কথা, আমি ওনার কাছেই পৌঁছাতে পারতাম না। তাই ওইটুকু ছলনার আশ্রয় আমাকে নিতে হয়েছিল। হ্যাঁ, আমি ওনারই ঔরসজাত সন্তান, কিন্তু আমি বেঁচে আছি না মারা গেছি সেই খোঁজ উনি কোনো দিন নেননি। তার থেকেও বড় কথা, এই পৃথিবীর আলো উনি আমাকে দেখতে দিতে চাননি। আমি কন্যা সন্তান জেনে ভ্রূণেই আমাকে হত্যা করতে চেয়েছিলেন। এর আগেও আমার মায়ের গর্ভজাত আর এক কন্যা সন্তানকেও ভ্রূণ অবস্থায় হত্যা করেছিলেন উনি। আমার মাসির সহায়তায় আমার মা যদি সেদিন নার্সিংহোম থেকে পালিয়ে আসতে না পারতেন, তাহলে আজকের আকাঙ্ক্ষা চক্রবর্তীকে আপনারা দেখতে পেতেন না। সম্পত্তির লোভে উনি পুত্র সন্তান চেয়েছিলেন, তাই কন্যা সন্তানকে বাঁচিয়ে রাখার অপরাধে আমার মায়ের সঙ্গে উনি ডিভোর্সটা করে নিয়েছিলেন খুব তাড়াতাড়ি। আমি বড় হই আমার মা আর মাতৃতুল্য মাসির তত্ত্বাবধানে। আমার আজকের এই জায়গায় পৌঁছানোর পশ্চাতে সবচেয়ে বড় অবদান যার, তিনি আমার মাসি আলপনা চক্রবর্তী। আমি ওনাকে মা বলেই ডাকি। ডাক্তার চক্রবর্তী, আপনার এই সাক্ষাৎকারের কারণে যদি আপনার ভবিষ্যৎ জীবনে বড় রকমের বাধা আসে, তাহলে আপনি কি করবেন? আমি পীড়িত মানুষের সেবা করার জন্য ডাক্তার হয়েছি, সেটাই করব। তা সে যেভাবেই হোক, সাফল্যের শীর্ষে ওঠার জন্য অন্যায়ের সঙ্গে আপোষ করার শিক্ষা আমি পাইনি, তাই ওটা কখনো করতে পারবো না। আমার আর কিছু বলার নেই। আকাঙ্ক্ষা টিভির সুইচ অফ করতেই আলপনা বুকের মধ্যে জড়িয়ে ধরলেন তাকে। জল টলটল চোখে অঞ্জনা বললেন, এর পরিণতি কি হবে ভেবে ভয়ে আমার বুক কাঁপছে। আলপনাকে ছেড়ে অঞ্জনাকে জড়িয়ে ধরল আকাঙ্ক্ষা। অত ভয় পেলে যে কোনো লড়াই লড়া যায় না মামনি। তাছাড়া এর অন্যরকম প্রতিক্রিয়াও তো হবে। অবিলম্বে MP রজতাভ মুখার্জির পদত্যাগের দাবিতে সোচ্চার হবে জনগণ। আলপনা বললেন, তাতে তো আরও বেশি ভয়। দুই মাকে দুহাতে জড়িয়ে ধরে আকাঙ্ক্ষা বলল, আঘাত হানলে প্রত্যাঘাত তো আসবেই, কিন্তু আমার দুই মায়ের আশীর্বাদ আমার সঙ্গে থাকলে আমি এই লড়াইয়ে জয়ী হব। এটাই আমার স্থির বিশ্বাস। কি ঠিক বলিনি মা?
এই সাহসী মেয়েটাকেই তো দেখতে চেয়েছিলেন আলপনা। আকাঙ্ক্ষার জয়ের সাথে সাথে এই জয় তো তাঁরও। উচ্ছ্বসিত আলপনা বুকের মধ্যে জড়িয়ে ধরলেন তার নয়নের মণি আকাঙ্ক্ষাকে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং হাইপ করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।